আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। একটি জমি ক্রয় করার আগে কি বিষয় আপনাকে জানতে হবে, জমির কোন কোন কাগজপত্রগুলো সম্পর্কে জানতে হবে, জমির কোন কাগজ থাকলে আপনি জমিটি ক্রয় করতে পারবেন, এই বিষয়গুলো নিয়ে আজ আমি আলোচনা করব। প্রিয় দর্শক, আমি অ্যাপ্রেন্টিস অ্যাডভোকেট মিনহাজউদ্দিন, আপনাদের ভাই ও বন্ধু। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত আছেন আমার সাথে ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে, সকলকে মিনহাজ ল পয়েন্টের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের নতুন পর্বের নতুন টপিক আলোচনা। দর্শক, আজকের আলোচনাটি অত্যন্ত ইনফরমেটিভ হতে যাচ্ছে। আজকের আলোচনা সকল ব্যক্তির জন্য জানা দরকার, কেননা আমরা সকলেই চাই এক খণ্ড জমি ক্রয় করে নিজ মালিকানায় জমি মালিক হওয়া। কাজেই জমি ক্রয় করার আগে আপনাকে এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে। আমরা মাথার ঘাম পায়ে ফেলে একটু একটু করে টাকা জমিয়ে এক খণ্ড জমি ক্রয় করি। এই জমিতে স্ত্রী, সন্তান, বাবা মাকে নিয়ে একটি সুখের নীড় তৈরি করার জন্য, জমিটি ভবিষ্যতে সন্তানের জন্য, সন্তান যেন ভবিষ্যতে বাসাবাড়ি করে থাকতে পারে, এই কারণেই আমরা জমি ক্রয় করি। অথবা ভবিষ্যতে কোনো সমস্যায় পড়লে এই জমিটি বিক্রি করে যেন আমরা সমস্যার সমাধান করতে পারি, এই কারণে আমরা ভবিষ্যতের জন্য জমি ক্রয় করে থাকি। এখন আমি যদি জমির কাগজপত্র সম্পর্কে না জেনে ভুলভাল কোনো জমি ক্রয় করে থাকি, সেক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে আমার মাথায় হাত পড়া ছাড়া আর কিছু থাকবে না। কাজেই আপনি জমি ক্রয় করার সুনির্দিষ্ট পদক্ষেপ সম্পর্কে জানতে এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। ভিডিওটি দেখার পর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল বাটনটি অন করে রাখবেন, ভিডিওটি শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুকে এই আইনটি জানতে ও শিখতে সহযোগিতা করবেন, যেন তারাও আপনার মতন এই আইনটি জেনে ও শুনে উপকৃত হতে পারে। চলে আসি মূল আলোচনায়। আলোচনা হচ্ছে একটি জমি ক্রয় করার পূর্বে আপনি কোন কোন বিষয় অবগত হবেন, কোন কোন কাগজপত্র সম্পর্কে জেনে নেবেন। এই পৃথিবীতে যদি সপ্তম আচার্য থাকে, তাহলে অষ্টম আচার্য আছে আমাদের বাংলাদেশে, সেটি হচ্ছে বাংলাদেশের সাব রেজিস্ট্রার অফিস। এই সাব রেজিস্ট্রার অফিসকে বলা হয় দুর্নীতির আকরখানা। এই সাব রেজিস্ট্রার অফিসে একটি জমির মালিক যদি 10 বার জমি বিক্রি করতে যায়, একই জমি যদি 10 বার বিক্রি করতে যায়, সেক্ষেত্রেও কিন্তু সাব রেজিস্ট্রার অফিসের কর্মকর্তা কর্মচারীগণ ধরতে পারবে না যে এই জমির মালিক জমিটি 10 বার বিক্রি করে গেছে। এই দায় কাদের? এই দায় কি সাব রেজিস্ট্রার অফিসের? না। এই দায় কি গ্রাহকের? না। এই দায় কি বিক্রেতার? বিক্রেতা যদিও অপরাধমূলক কাজ করতে, তারপরেও রাষ্ট্র তাকে সুবিধা দিয়েছে বিদায় এই কাজটি করতে পেরেছে। রাষ্ট্র এমন কোনো ব্যবস্থা করতে পারে না যে ব্যবস্থা অনুযায়ী সাব রেজিস্ট্রার অফিসার জানতে পারবে যে জমিটি এর আগে বিক্রেতা বিক্রি করে গেছে। কাজেই জমি কেনার ক্ষেত্রে আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। আপনার নিকট একজন ব্যক্তি এক খণ্ড জমি বিক্রি করতে আসলো, সর্বপ্রথম আপনাকে ওই জমিটির নকশা নিতে হবে। যে জমিটি বিক্রি করতে চাই ওই জমিটির নকশা নিতে হবে, পর্চা নিতে হবে। সর্বশেষ রেকর্ড অনুযায়ী ওই ব্যক্তি জমিটির মালিক আছে কিনা, ওই জমিটির পর্চা নেবেন। পর্চা নিয়ে পর্চার ভিতরে দেখবেন যে আসলে ওই ব্যক্তি যে জমিটি বিক্রি করতে চায় এই জমিটি ওই ব্যক্তির নামে রেকর্ড আছে কিনা। যদি রেকর্ড থাকে ওই ব্যক্তির নামে, তাহলে দেখবেন ওই ব্যক্তির নামে খাজনা আছে কিনা, নামজারি করা আছে কিনা। যদি ওই ব্যক্তির নামে সর্বশেষ রেকর্ড না থাকে, তাহলে দেখবেন আপনার নিকট যে জমিটি বিক্রি করতে চাইতেছে ওই জমিটি যে ব্যক্তির নামে সর্বশেষ রেকর্ড আছে, সেই ব্যক্তি জমিটি কিভাবে পেয়েছে। সেই ব্যক্তি যদি দলিলমূলক জমিটি পেয়ে থাকে, এই দলিলটি আবার কার নিকট থেকে নিল। এই দলিলটি যদি করিমের নিকট থেকে নিয়ে থাকে, করিম জমিটি কিভাবে পেল। এভাবে আপনাকে সর্বশেষ রেকর্ড থেকে শুরু করে যেতে হবে সিএস রেকর্ড পর্যন্ত। অর্থাৎ সিএস রেকর্ড থেকে শুরু করে সর্বশেষ রেকর্ড পর্যন্ত ধারাবাহিকভাবে সর্বশেষ রেকর্ডীয় মালিক জমিটি পেয়েছে কিনা। যদি সর্বশেষ রেকর্ডীয় মালিক ধারাবাহিকভাবে জমিটি পেয়ে থাকে, সেক্ষেত্রে আপনি জমিটি ক্রয় করতে পারবেন। এটি হচ্ছে প্রাথমিক ধারণা। আপনি
আমার নিকট থেকে এক খণ্ড জমি ক্রয় করতে চাইতেছেন, আমি 513 নম্বর দাগ আপনার নিকট বিক্রি করতে চাইতেছি। এখন 513 নম্বর দাগটি আমার বাবার নামে রেকর্ড করা আছে। আমার বাবার সম্পত্তিটি কিভাবে পেয়েছে এই বিষয়টি আপনাকে জানতে হবে। আমার বাবার নামে এসের রেকর্ড আছে কিনা, এসের রেকর্ড থাকলেই হবে না, এই এসের রেকর্ডটি আমার বাবা কি মূল্যে পেল, অথবা আমার দাদার নামে যদি এসের রেকর্ড থাকে আমার দাদা এই এসের রেকর্ডটি কী দিয়ে করলো সেটা আপনাকে দেখতে হবে। আমার দাদা যদি সিএস রেকর্ডের উত্তরাধিকারী হয়, অথবা সিএস রেকর্ডীয় মালিকের নিকট থেকে জমি ক্রয় করে থাকে, অথবা আমার দাদার নামে যদি সিএস রেকর্ড থাকে, সেক্ষেত্রে কিন্তু আমার নিকট থেকে জমি ক্রয় করতে পারবেন। বর্তমানে আপনারা পাগল হয়ে যান গা, আপনারা 2 টাকা যদি দেখেন যে ব্যক্তি জমিটি বিক্রি করতেছে সেই ব্যক্তির নামে সর্বশেষ রেকর্ড আছে কিনা, দলিল আছে কিনা এবং কি নামজারি আছে কিনা, এতটুকু দেখেই আপনি পাগল হয়ে যান জমি কেনার জন্য। আর মনে করেন যে জমির কাগজপত্র ক্লিয়ার আছে, জমি দখল আছে, এটা দিয়েই তো আমি জমি পাবো। কিন্তু না, এই কাগজ দিয়ে জমি পাবেন না যদি সিএস রেকর্ড না থাকে। আপনি জমির বৈধ মালিকের নিকট থেকে জমিটি ক্রয় করতেছেন। আইন অনুযায়ী বর্তমানে জমির বৈধ মালিক সেই ব্যক্তি যে ব্যক্তি নামে সর্বশেষ রেকর্ড আছে, যে ব্যক্তি জমি খাজনা দিতে পারতেছে সরকারকে, যে ব্যক্তি জমি দখল করে আছে সর্বশেষ রেকর্ড মালিক অনুযায়ী, সেই ব্যক্তি কিন্তু আইন অনুযায়ী জমিটির বৈধ মালিক। কিন্তু আপনাকে দেখতে হবে বৈধ মালিকের পাশাপাশি আপনি মূল মালিকের নিকট থেকে জমিটি ক্রয় করতেছেন কিনা। মূল মালিককে, যে ব্যক্তি সিএস রেকর্ডের ধারাবাহিকতা ঠিক রেখে জমিটি ক্রয় করেছে সেই ব্যক্তি হয়েছে মূল মালিক। মূল মালিক এবং প্রকৃত মালিক এই 2 মালিকের নিকট থেকে আপনাকে জমিটি ক্রয় করতে হবে। মূল মালিকের ধারাবাহিকতা ঠিক রেখে কোনো ব্যক্তি যদি বৈধ মালিক হয় তাহলে তার নিকট থেকে জমিটি ক্রয় করবেন। এই কাগজপত্র সম্পর্কে ভালোভাবে বিশ্লেষণ করার পর আপনাকে দেখতে হবে ওই জমিটির নকশা। নকশাটা কেন দেখবেন? দখল করে আছে 515 নম্বর দাগ, আপনাকে দেখাইলো 513 নম্বর দাগ, কবলা দিতে সময় আপনাকে 513 নম্বর দাগ দিল, কিন্তু যে জমিটি আপনাকে দেখাইলো সেটি হচ্ছে 515 নম্বর দাগ। তাহলে আপনাকে কবলা দিল 513 নম্বর দাগ, 515 নম্বর দাগে আপনাকে দখল দিল। এই কারণে আপনাকে দেখতে হবে জমিটির নকশা। নকশা দেখে আপনাকে জমিটি আইডেন্টিফাই করতে হবে যে জমিটি নকশায় আছে, যে দাগটি পর্সায় আছে সেই দাগটি নকশায় আছে কিনা। এই নকশার দাগ, পর্সার দাগ এবং দখলের দাগ, এই 3টি দাগ এক কিনা। এটা দেখার পর যে বিষয়টি আপনাকে দেখতে হবে, যে ব্যক্তি জমিটি বিক্রি করতেছে সে ব্যক্তি আসলে বাস্তবিকভাবে জমিটি দখলে আছে কিনা, জমিটি নিয়ে আদালতে কোনো মামলা চলমান আছে কিনা, বাস্তবিকভাবে ওই ব্যক্তি জমি দখলে আছে কিনা। নকশা নেবেন, নকশা নিয়ে সরজমিনে যাবেন, জমিটি দেখবেন, দেখে আশেপাশে মানুষকে প্রশ্ন করবেন যে এই জমিটি কার, জমিটি কে দখলে আছে। জমিটি যদি বাস্তবিকভাবে ওই ব্যক্তি দখলে না থাকে, অন্য কোনো ব্যক্তি দখলে থাকে, তাহলে টাকা দিয়ে আপনি সেই জমিটি ক্রয় করতে যাবেন না। আপনি জমির মালিককে বলবেন যে আপনি জমিটি আগে দখল করেন, তারপর এই জমিটি আমি ক্রয় করব। এই দখলের বিষয়টি ক্লিয়ার করার পর জমিটি যখন রেজিস্ট্রি করতে যাবেন তখন আপনাকে আরেকটি বিষয় দেখতে হবে, দলিলের করার সময় দলিলের যে প্রকৃতি আছে সেই প্রকৃতিতে কি লিখতেছে, হেবাবিল আওয়াজ লিখতেছে নাকি দান দলিল লিখতেছে নাকি সাপ কলা দলিল লিখতেছে। আমাদের গ্রামগঞ্জে প্রায় একটা টেন্ডেন্সি হয়ে গেছে, সেটি হচ্ছে আমরা সরকারের ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য অর্থের মাধ্যমে জমি ক্রয় করে সেটা দান দলিল করে নেই, হেবা দলিল করে নেই, হেবাবিল আওয়াজ করে নেই। এটা আপনি কখনোই করতে যাবেন না। অর্থের মাধ্যমে যদি জমি ক্রয় করেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি সাপ কবলা দলিল করে নিতে হবে। তাই প্রিয় দর্শক, জমি ক্রয় করার আগে সর্বপ্রথম আপনাকে দেখতে হবে জমি যে ব্যক্তি বিক্রি করতেছে সেই ব্যক্তি সিএস রেকর্ডের ধারাবাহিকতা ঠিক রেখে জমিটির মালিক হয়েছে কিনা, সেই ব্যক্তি জমিটির দখলে আছে কিনা, যে জমিটি পর্সায় আছে, নকশায় যে জমিটি আছে, দখলে যে জমিটি আছে, এই 3টি জমি ঠিক আছে কিনা। আপনার নিকট যে জমিটুকু বিক্রি করতে চাইতেছে সেই জমিটুকু মাঠে আছে কিনা, এই জমিটি পূর্বে কারো নিকট বিক্রি করেছে কিনা, এই বিষয়গুলো মাথায় রেখে দলিল করার সময় আপনাকে দেখতে হবে এই দলিলটি 1908 সনের রেজিস্ট্রেশন আইনের বিধান অনুযায়ী
বৈধভাবে রেজিস্ট্রেশন হচ্ছে কিনা এবং দলিলের প্রকৃতি সাপকবলা দলিল লিখতেছে কিনা। প্রিয় দর্শক, আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল। পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বের নতুন কোনো টপিক আলোচনা করার সময়। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ সবাইকে।